প্রতিদিনের সংসারে সেই একই রকম কাজ, একই রান্নাঘর, একই বারান্দা, একই হাঁড়ি পাতিলের রান্না। সবটা দেখতে দেখতে নিশ্চয়ই আপনারা অনেক বেশি টায়ার্ড। আমিও তো একই রকম কাজ করতে করতে অনেক বেশি বিরক্ত। আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে একটু ভিন্ন আঙ্গিকে করছি এই ব্লগটা। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। ভিডিও ফুটেজের সমস্তটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে ব্লগটা করছি আমার মায়ের বাসা থেকে। আমার মায়ের বাসাটা যেহেতু একদম রুফটপে, তাই দেখা যায় ছাদের প্রচণ্ড গরম রয়েছে, যার কারণে এই গরমে খুবই কম আসা হয়। তবে আজকে কিন্তু একটু এসেছি, সিজদা বারবার জেদ করছিল তার নানু বাসায় যাবে, সেজন্য এসেই দেখি যেখানে আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি সেখানে আমার মা কিন্তু প্রতিদিনকার যে বাজারগুলো লাগে সেগুলো কিনে এনেছেন। মা সবসময় অল্প জিনিস আনবে এবং দু একদিনের মধ্যেই শেষ করে ফেলবে, এভাবে খেতে বেশি পছন্দ করে। আজকে অনেকদিন পর মায়ের বাসায় ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে আছে ভাত এবং সেই সাথে কাঁচা কাঁঠালের তরকারি, যেটা রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে। আপনারা কি কতটা পছন্দ করেন জানি না, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। চেয়ার টেবিলে বসে তো খাচ্ছিলাম, কিন্তু সিজদা মামুনির বিশেষ আবদারে বসতে হয়েছে ফ্লোরে। সেই রান্নাঘর থেকে তার নানুমনির পিঁড়িটা নিয়ে এখানে বসেছে। কে কোথায় গেল, কি কাজ করলো, সব কিছু তার নজরে রাখতে হবে। আর এদিকে আমার মা কাঁচা কলা এবং কাঁচা আম দিয়ে একটা ভর্তা মাখিয়ে নিচ্ছে। সিজদাও কিন্তু তার নানুমনিকে হেল্প করতে গিয়েছে, শুধু যে সবসময় আমার কাছে হেল্প করে সেটা কিন্তু না। যত বড় হচ্ছে ততই বেশি অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছে। আমরা যা করি, যেভাবে যা করি, সব কিছু তাকে সেভাবেই করতে হবে। মা থাকাতে আসলে আমি নিশ্চিন্তে এই এক প্লেট ভাত খেতে পারছি, সেই সাথে কিন্তু পেয়ে যাব এক কাপ চা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চাকে ছাড়া আমি অন্তত সকালবেলা বা দিনের যে কোনো সময় ওয়াশরুমে যেতে পারি। এটা কিন্তু আমাদের যত ছানাপোনার মায়েরা আছি তাদের কিন্তু প্রায় এই সমস্যাটার সম্মুখীন হই, যে বেবিকে রেখে যেতে পারছি না, বেবিকে কোলে নিয়ে আমাদেরকে ওয়াশরুমে যেতে হচ্ছে। সিজদার জন্মের একদম পর থেকেই তো মা কাছে থাকাতে আসলে আমি অনেকটা হেল্প পেয়েছি। অনেকেই দেখা যায় বেবি হবার পর 2-3 মাস হয়তো বা মায়ের কাছে থাকে বা 1 মাসের মতো থাকে। আমি তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মায়ের হেল্প পেয়ে যাচ্ছি। সকালবেলা তো ঘুমিয়ে থাকতাম, যখন বাবু হয়েছিল দেখা যেত যে মা 10-15টা কাঁথা একদম ধুয়ে ছাদে নেড়ে দিয়েছে, বাবুকে গায়ে তেল মাসাজ করে রোদেও দিয়ে দিয়েছে। আবার দেখা যেত যে আমার নাস্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। কখন কি খাবো, শুধুমাত্র যে বাচ্চার যত্ন তা নয়, মায়েরও যত্ন ছিল। আর এটা যে শুধুমাত্র আমার মা একা করতেন সেটা না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সহযোগিতা ছিল অবশ্যই। তবে মায়ের কথাটা আজকে একটু স্পেশালি বলছি। আর এই দেখুন হামানদিস্তা নিয়ে আমার পুচকুটা একদম বসে গিয়েছে। কেন ওকে এই কাজগুলো করতে হবে? আমরা কি পারি না, নাকি আমরা খুব ভালো পারি না, সেটাই হয়তো বা শেখানোর চেষ্টা করছে। মায়ের কথাগুলো আসলে এভাবে বলতে গেলে খুব মনে হয় যে মাকে ছাড়া আসলে মা হওয়া অনেক বেশি কঠিন। শাশুড়ি মায়েরা যে করে না, বা ছেলের বউ যত্ন নেয় না, বা বেবি যত্ন নেয় না, সেটা কিন্তু না। তারপরও বলবো মা তো মাই, তাই না? আর সবসময় তো বলি নানু হচ্ছে দ্বিতীয় মা। এই একটা জায়গা যেখানে আসলে রাখার পর মা অনেক বেশি নিশ্চিন্তে থাকে, কোনো টেনশনই করতে হয় না আসলে। আর আমি তো এদিকে আছি আরও অনেক বেশি রিল্যাক্স মুডে। চা বসিয়ে দিয়েছে মা, আর এদিকে আমি বারান্দার গাছগুলো দেখছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ছোট্ট বারান্দা। আমার কাছে খুব ভালো লাগে এই যে নীল আকাশ, সেই সাথে গাছের সবুজ, সব কিছু মিলে যেন একদম একাকার অবস্থা। আমাদের রান্নাঘরের এই বারান্দার গাছগুলো অনেক বেশি ভালো থাকে আলহামদুলিল্লাহ, কারণ এখানে রোদ তো কম। আর বারান্দার গাছগুলো কিন্তু অনেক অবস্থা খারাপ, দেখা যায় যে 2 থেকে 3 বার পানি দিতে হচ্ছে। একবেলা পানি দিতে ভুলে গেলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, এবং সেটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে তিসি ভুনা। এই শস্য দানাটা হয়তো অনেকেই ভর্তা হিসেবে খেয়ে থাকেন, বা অনেকে চেনেনও না। তবে আজকে একটু দেখিয়ে দিচ্ছি। ভর্তার পাশাপাশি আমার কাছে কিন্তু এটা ভুনা করে খেতে অনেক বেশি ভালো লাগে। নিশ্চয়ই অনেক অবাক হচ্ছেন তিসি ভুনা আবার কিভাবে করে। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তিসিতে কিন্তু অনেক ময়লা থাকে, সেটা খুব ভালো করে বেছে নিতে হবে। ধান থাকে, ছোট ছোট পাথর থাকে, সেগুলো একটু ভালো করে বেছে নিতে হবে। সিজদা আমাদের চারধারে ছোটাছুটি করছে, ওকে একটু টেক কেয়ার করছি, আর সেই সাথে এই কাজগুলোও করে নিচ্ছি। আর বলি যে মাকে নিয়ে এত কথা বলছি, আমার সেই মহান মায়ের কিন্তু আজ জন্মদিন। সবাই আমার মাকে, তার কাজগুলোকে এত বেশি ভালোবাসেন। আর সেই বিশেষ দিনটাতে আজকে তার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই।
আল্লাহ যেন সব সময় তাকে দীর্ঘায়ু দান করেন, সব সময় ভালো রাখেন। শুধুমাত্র আমার এই মা না, যে মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে, আমার শাশুড়ি মা যিনি কবরে শুয়ে আছেন, তার জন্যও কিন্তু আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। তার সকল গুনাহগুলো মাফ হয়ে যাক এবং তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমিন। চায়ের আড্ডা চলতে চলতে এদিকে কিন্তু তিসিগুলো একদম কাপড় দিয়ে একটু মুছেও নেওয়া হয়েছিল জাস্ট ওপর থেকে। এবার এগুলোকে ভাজা হচ্ছে। এগুলো কিন্তু খুব ছিটে আসে এবং চারধারে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই জন্য এইটাকে একটু ঢাল হিসেবে ব্যবহার করছে মা। আর এটা একটু ভাজার পর জাস্ট 5 মিনিট লেগেছে, ভাজার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে যেন ওভারকুকড বা বেশি ভাজা না হয়ে যায়। আর যে বাজারগুলো এনেছিল সেখান থেকে আমি একটু শাকগুলো বেছে দিচ্ছিলাম। আগে তো টুকটাক অনেক কাজ করতে পারতাম, কিন্তু এখন সিজাকে নিয়ে পারি না। কোনো কিছু করতে গেলেই মা বলবে যে থাক, তোমাকে কিছু করা লাগবে না, তুমি শুধুমাত্র সিজদার খেয়াল রাখো। রান্নার কাজে কেউ যদি একটু কাটাকুটির হেল্পটা করে দেয় তাহলে কিন্তু রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়, কাজটা অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়। তবে আমার মা কিন্তু নিজেই সব কিছু গুছিয়ে নিয়েছে, তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের মূল রান্নায়। দেওয়া হয়েছে তেল, আর এখানে আছে সব রকমের গুঁড়া মশলা, সেই সাথে গরম মশলা গুঁড়া, আর আছে সব রকমের বাটা মশলা, সেই সাথে একটু কাঁচামরিচও বাটা হয়েছে। আর আস্ত গরম মশলার মধ্যে আছে শুধুমাত্র 2টো তেজপাতা। রসুন বাটা তো আছেই, সেই সাথে কিন্তু একটু রসুন ছেঁচে নেওয়া হয়েছে। রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে। সব কিছু একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, আমরা যেভাবে মশলা কষাই আর কি। 2 থেকে 3 বার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে যে তিসিগুলো ভাজা হয়েছিল সেগুলো কিন্তু ঠান্ডা হবার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। তিসি অল্প সময়ের মধ্যে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, তাই খুব বেশি গুঁড়ো হয়ে গেলেও চিন্তা করার কিচ্ছু নেই। আর মশলা কষানোর সময় এই যে রং, এই রংটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। আর এই যে সব রকমের মশলা মিলে কি সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়, সেটাও আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন আমার এই ভ্লগের মতো। আমি শুধুমাত্র সুন্দর সুন্দর ভ্লগ করে গেলেই কিন্তু হবে না, সেই সাথে লাগবে আপনাদের সাপোর্ট, অর্থাৎ অনেক বেশি লাইক, সুন্দর সুন্দর কমেন্ট এবং ভালো লাগা থেকে অনেক বেশি শেয়ার। জাস্ট 1 কাপ পরিমাণে পানি দেওয়া হয়েছিল, তার মাঝেই এই তিসিগুলো দেওয়া হলো। এখন ঢাকনা দিয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা। খুব বেশি কিন্তু সময় লাগে না, দাঁড়িয়ে থেকে আপনি রান্নাটা করতে পারবেন। যখন এরকম বলক উঠছে তখন একটু বারবার নেড়ে দিতে হবে, আর নাড়তে নাড়তেই দেখবেন যে একটু থকথকে হয়ে গিয়েছে। তখন এরই মাঝে কয়েক ফালি একটু কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হবে। আর নাড়তে নাড়তে কিন্তু দেখেন এরকম একটু জেলি হয়ে গিয়েছে, আঠালো ভাব হয়ে গিয়েছে আর কি। তখনই বোঝা যাবে যে এই রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তিসি ভুনা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগার একটা খাবার। ভর্তা তো অবশ্যই অনেক বেশি প্রিয়, আর তিসি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাই তিসিটা যদি খালি খেতে না পারেন তখন কিন্তু ভর্তা বা এইভাবে ভুনা আপনারা কিন্তু এনজয় করতে পারেন গরম ভাতের সাথে। আর আজকে আমি একটু রাইস কুকারে ভাতটা রান্না করছি। এই রাইস কুকারটা কিন্তু আমার ছোট ভাই তার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিল। এটাতে একটু প্রবলেম ছিল, তবে এখন কিন্তু দেখা গিয়েছে যে প্রবলেম সলভ করা হয়েছে, এটা ডাক্তার দেখানো হয়েছে আর কি। তো কতটা ঠিক হলো সেটারই আসলে আজকে পরীক্ষা চলছে। আমি যেভাবে ভাতটা নেড়ে দিয়েছি সিজদা কিন্তু খুব খেয়াল করেছে এবং সাথে সাথে ওর হাতটা এভাবে ডুবিয়ে দিয়েছে ভাতের ভেতর। আর যখন দেখেছে এখানে পানি আছে তখন তো কোনো কথাই নেই, খেলা শুরু করে দিয়েছে আর কি। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার ছোট ভাইয়ের কাছেই এটা যে স্পুন এবং সেই সাথে এটা চাল মাপার পট সব কিছু রয়েছে, তাই আমি আসলে আমার বাসায় যা আছে সেটা দিয়ে এটাতে রান্না করছিলাম। ভাতটা যেহেতু মার সহ রান্না হয় তাই এটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় যে রাইস কুকারে রান্না করলে এটার স্মেলটা অনেক বেশি সুন্দর লাগে। আর অন্যদিকে চলছে আমার খুবই পছন্দের ছোট আলু চাকচাক করে কেটে সেটার সাথে করলা ভাজি। তো দুপুরবেলা আসলে মায়ের বাসাতেই আজকে খেয়েছি। দুপুরবেলার পরে আসলে চলে গিয়েছিলাম আমার বাসায়। সবাই মিলে আজকে যখন একসাথে বসে খাবারটা খাচ্ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। আর অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আমাদের বাড়ির বউয়ের কী অবস্থা, যেহেতু দেবরের কেনাকাটা চলছে, বিয়ের শপিং চলছে। আসলে আমাদের বউ আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। ও আমাদের সাথে কেন থাকে না সেটা হচ্ছে ও আমার ছোট ভাইয়ের কাছে থাকে। ছোট ভাইয়ের যেখানে পোস্টিং হয়েছে সেখানেই থাকে। অনেকেরই জানার আগ্রহ ছিল যে বউ আমাদের সাথে থাকে কি না বা সংসার কেমন চলছে, সেটার জন্যই আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আর একই সাথে কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে।
আর আজকে আমি ডিনারের জন্য তৈরি করছি এখানে বেগুন এবং আলু টুকরো টুকরো করে কেটে এটাকে ভাজি করব। আর সন্ধ্যের নাস্তার জন্য আমি একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। যখন তখন যে কোনো ধরনের নাস্তায় আমার কাছে মনে হয় যে নুডলসটা অনেক বেশি একটা বেস্ট অপশন। আর আজকে কিন্তু নুডলস রান্না করছি আমার শাশুড়ি মার রেসিপিতে। উনি অনেক ধরনের সবজি দিয়ে তারপর রান্না করতেন, আর আমার ফ্যামিলি মেম্বাররাও সবসময় সবজি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আমার তো খুব মনে পড়ে লাস্ট যেবার মামুনির হাতে আমি নুডলসটা খেয়েছিলাম, সেবার মামুনি অনেক অসুস্থ ছিল, তারপরও আমাদের অনুরোধ রক্ষার্থে, ওনার শরীর খারাপ নিয়ে উনি আমাদের নুডলসটা রান্না করে খাইয়েছিলেন। এরপর থেকে আসলে যখনই আমি এই খাবারটা রান্না করতে যাই মামুনির কথা অনেক বেশি মনে পড়ে। আজকে আমার দুই মাকে নিয়ে অনেক বেশি স্মৃতিচারণ করলাম, অনেক কথা বললাম, আর এরই মধ্য দিয়ে আসলে শেষ করব আমার আজকের ভ্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।